নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের ৩৫তম অংশ। আজকালকার মতো বহুল প্রচারের চেষ্টা করতো না দিলীপ। যতদূর মনে পড়ে বড়জোর ৩,৩০০ কপি ছাপত এক একবারে। দিন দুপুরেও বোধহয় তাই ছেপেছিল। তারপর প্রদীপিসির বর্মি বাক্স সাহস করে ৫,৫০০ ছাপল। আমার কি ভয় শেষটা ওদের ক্ষতির কারণ হব না তো। কিন্তু দিলীপের ব্যবসা বুদ্ধি ছিল তীক্ষ্ণ। আমার যতদূর বিশ্বাস কেবলমাত্র বার্নার্ড শর অনুবাদের ব্যাপারে ওকে নিরাশ হতে হয়েছিল। দিলীপের কথা বলে আমি শেষ করতে পারি না। তার কর্মকুশলতার জুড়ি নেই, তার উদার গুণগ্রাহিতার তুলনা নেই। গ্রন্থলোকে সে একটি ঐতিহ্যের মতো। তাকে অনুসরণ করে বহু প্রকাশকের উত্তরণ হয়েছে। একমাত্র সেই বাংলায় ভালো বই প্রকাশ করেছে এই কথা বললে অন্যায় এবং অবিচার হবে। তাছাড়া ওর আগেও উপেন্দ্রকিশোর বলতে চেষ্টা করেছিলেন যে বইকে হতে হবে নির্ভুল, নিখুঁত। পাঠ্যাংশ, প্রকাশন, উপস্থাপনা সব হবে যতদূর ভালো করা যায়। ছাপার ভুল পারতপক্ষে থাকবে না। সেকালের সন্দেশ পত্রিকা এই আদর্শের নিদর্শন। ভুল ছাপা খুঁজতে হয়, ছবির কাগজের বাধাইয়ের তুলনা হয় না। পাঠ্যাংশের কথা তো বাদই দিলাম। এখানে সমসাময়িক ছোটদের পত্রিকার পক্ষ নিয়ে দুটি কথা বলতে হয়। আমার জ্যাঠামশাই তার সন্দেশকে কখনো তার অমন গুণ সম্ভার নিয়েও নিজের পায়ে দাঁড় করাবার চেষ্টা করেননি। চিরকাল পকেট থেকে তার খরচ দিয়েছেন। দাম ছিল বোধহয় ৩ আনা। লেখকরাও বিনি পয়সায় লেখা দিতেন। ছবির বেশিরভাগই নিজে ও নিজের ছেলে মেয়েদের আঁকতেন। উৎকৃষ্ট কাগজ এখনকার তুলনায় জলের দরে এবং অপর্যাপ্ত পরিমাণে পাওয়া যেত। তবু পত্রিকার পেছনে টাকা ঢালতে হতো। ছোটদের বই সস্তায় হয় না, পৃথিবীর কোনো দেশেই হয় না। কিন্তু পকেট থেকে পয়সা ঢাললে ব্যবসা হয় না। কাজেই হাজার হাজার বই হাজার হাজার সংখ্যায় বের করা হয়। লেখক এবং শিল্পী যত ভালোই হোক না কেন, দিলীপের সেই পারফেকশনিস্টের মানের ধারে কাছে পৌঁছায় না। বই সেরকম না হলেও পাঠ্যাংশের মান এতটুকু খর্ব হয়েছে কথা বলা ঠিক নয়। মান বিচার করতে হলে অযোগ্য লেখা বাদ দিয়ে শুধু শ্রেষ্ঠ রচনার কথাই ধরতে হবে। এত নতুন নতুন বিষয়ে এত অতি ভালো বই এর আগে প্রকাশিত হবার সম্ভাবনাই ছিল না। যারা আজকালকার শিশু সাহিত্যের নিন্দা করেন তাদের অনুরোধ করি, প্রতি বছর ছোটদের জন্য যেসব ভালো বই বের হয় সেগুলি সহানুভূতির সঙ্গে পড়ে দেখবেন। বইয়ের কথা উঠলে আমি নেশাখোরের মতো হয়ে যাই। আপনারা আমার প্রগলভতা ক্ষমা করবেন। সিগনেট প্রেসের কথা বললে আমার বহুদিনের প্রিয় বন্ধু নীলিমা দেবীকে বাদ দেওয়া যায় না। একজন প্রতিভাবান মানুষের কাছাকাছি আরও কয়েকজন গুণী বন্ধু ও সাহায্যকারী না থাকলে পৃথিবীর প্রায় কোনো স্বপ্নই বাস্তবে পরিণত হয় না। উপেন্দ্রকিশোরের সঙ্গে সঙ্গে সর্বদা আমার ছোট জ্যাঠামশাই কুলদারঞ্জন ও আরও বন্ধুবান্ধব ছিলেন। তেমনি দিলীপের শাশুড়ি নীলিমা দেবী যদি সেসব সহযোগিতা না করতেন, সিগনেট প্রেস মাটির পৃথিবীতে ঠাঁই পেত কি না বলতে পারি না। অতিশয় বুদ্ধিমতী, নানা বিষয়ে জ্ঞানী, অক্লান্ত কর্মী এই মানুষটি কোনো দিনই যথার্থ স্বীকৃতি পাননি। নিজেও গুণী লেখিকা, শিল্পীও বটে। প্রকাশনালয়ের কোনো কাজকেই তিনি হেয় মনে করেন না। সিগনেট প্রেসের নিতান্ত দুঃসময়ে নীলিমা দেবীর কাছ থেকে আমার ২-৩টি পাণ্ডুলিপি এনেছিলাম। নিখুঁত হস্তাক্ষরে নিজের হাতে কপি করে রেখেছিলেন। সেই পাণ্ডুলিপি অন্য প্রকাশককে আরও কয়েক বছর পরে দেবার সময় আমার বড় কষ্ট হয়েছিল। সে যাই হোক, ১৯৪৮ সালে দিন দুপুরে প্রকাশিত হলো বটে, কিন্তু আমি এমন একজনকে হারালাম যিনি আশৈশব আমার সকল সুখের সুখী, সকল দুঃখের দুঃখী। তিনি আমার ছোট জ্যাঠামশাই কুলদারঞ্জন। ইউরায়ন সন্সের ছায়ায় তাঁর জীবন কেটেছিল। মৌলিক কিছু না লিখলেও বেতাল পঞ্চবিংশতি, কথা সরিৎ সাগর, পুরনো গল্প, অডিসিয়াস, ইলিয়াড, রবিনহুড, জুল ভার্ন ও কন্যান ডয়েলের নানান গল্প সহজ করে কিংবা অনুবাদ করে তিনি বাংলা শিশু সাহিত্যকে সমৃদ্ধ করে তুলেছিলেন। তারপর প্রায় ৭০ বছর কেটে গেছে। সে ভাষাও সেকালে হয়ে গেছে। লোকে তাকে ভুলতে বসেছে। কিন্তু আমি তার কাছ থেকে যে স্নেহ ও ভালো সহযোগিতা পেয়েছি তা ভুলবার নয়। ওই বছর ৭৩ বছর বয়সে হৃদরোগে তিনি মারা গেলেন।
কথা বলতে বলতে স্বর্গে গেলেন। পরে দেখলাম পায়ের তলায় একটু ধুলো লেগে আছে। শিল্পীও ছিলেন ছোট জেঠা। ফটোগ্রাফ এনলার্জ করে প্রায় প্রমাণ মানুষের মাপ দিয়ে হাতে করে এমন সুন্দর রং করতেন যে হঠাৎ দেখলে মনে হতো জলজ্যান্ত মানুষটিকেই দেখছি। আগে হয়তো এখনও ওর বাড়িতে সেসব ছবি। মাছ ধরতে পাগল, গান গাইতেন ভালো। বাবা আর ছোট জেঠামশাই 2 বছরের ছোট বড়। চেহারায় বা স্বভাবে দুজনের মধ্যে কোনো সাদৃশ্য ছিল না, কিন্তু পিঠে পিঠে 2 ভাই একেবারে হরিহর আত্মা। বাবা বছরখানেক হলো চলৎ শক্তি হারিয়ে ক্রমে জীবন সম্পর্কে উদাসীন হয়ে যাচ্ছিলেন। এখন তার ধনদার মৃত্যু সংবাদ তাকে দেবার সাহস কারো হলো না। ততদিনে আমার বাপের বাড়ির সকলের বয়স আরও কয়েক বছর বেড়ে গেছে। মেজো ভাই কল্যাণ বিয়ে করেনি, অন্য ভাইরা করেছে। দিদি আর ছোট বোন লতিকা অধ্যাপনা করে। দিদি গোখলে কলেজে, লতিকা স্কুলে। সবাই এক যৌথ পরিবারের মতো এক বাড়িতে থাকে। সমবায়ের নিয়মে ব্যবস্থাপনা পারিপাট্যে খুশি না হয়ে পারতাম না। লোকে দেখে আশ্চর্য হতো। আজকালকার দিনেও কেমন উপযুক্ত ও রোজগেরে ভাই বোন বুড়ো মা বাপের সঙ্গে একান্নবর্তী হয়ে বাস করছে। বাবার মৃত্যুর পর যৌথ পরিবার ভেঙে গেছিল।